নমস্কার, অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে। রামকৃষ্ণ মঠের আদিকথা পর্বে আজকের আলোচ্য বিষয় মঠের জন্য জমির সন্ধান এবং মঠের তৎকালীন আর্থিক অবস্থা। স্বদেশে প্রত্যাবর্তনের পূর্বে স্বামীজি স্থায়ীভাবে মঠ স্থাপনের উপযুক্ত জমি সংগ্রহের জন্য ব্যগ্র হয়ে উঠেছিলেন। তিনি বিভিন্ন জনকে, বিশেষত তাঁর গুরু ভাইদের পুনঃ পুনঃ চিঠি লিখে তাগাদা দিয়েছিলেন, কিন্তু উপযুক্ত জমি চিহ্নিত করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় অর্থও পাওয়া যায়নি। এদিকে দীর্ঘকাল একটানা কঠিন পরিশ্রম এবং বংশগত বহুমূত্র রোগে আক্রান্ত হয়ে স্বামীজির সুদৃঢ় শরীরে যেন অকস্মাৎ ধস নেমেছিল। সে কারণে কলকাতায় উপস্থিত হয়েই তিনি জমি সংগ্রহের জন্য সমধিক ব্যগ্র হন। তাঁর আকাঙ্ক্ষিত কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইতে 3টি কেন্দ্র স্থাপন, নিদেন পক্ষে কলকাতা ও মাদ্রাজে 2টি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, অথবা কলকাতার মেয়েদের জন্য একটি ও পুরুষদের জন্য একটি মঠ স্থাপন। এদের প্রত্যেকটি সময় সাপেক্ষ বুঝতে পেরে স্বামীজি প্রথমত শুধুমাত্র পুরুষদের জন্য কলকাতায় বা তার আশেপাশে কোথাও একটি মঠ তথা কর্মকেন্দ্র নিজস্ব জমিতে সংস্থাপনের জন্য সর্বপ্রকারে চেষ্টা করতে থাকেন। তাঁর আগ্রহ ও প্রচেষ্টার গভীরতা কিছুটা আঁচ করা যায় তার 2টি চিঠির উদ্ধৃত অংশ থেকে। তিনি 26শে মার্চ 1897 তারিখে মিসেস বুলকে লেখেন, আমি শুধু আমার মঠটি চালু করতে দৃঢ় সংকল্প এবং সেই কাজ সারা হওয়া মাত্র আবার আসব স্বাস্থ্য উদ্ধারের জন্য। 15ই নভেম্বর 1897 তারিখে ইন্দুমতি মিত্রকে তিনি লেখেন, কলিকাতায় একটি মঠ হইলে আমি নিশ্চিন্ত হই। এত যে সারা জীবন দুঃখে কষ্টে কাজ করলাম, সেটা আমার শরীর যাওয়ার পর নির্বাণ যে হইবে না, সে ভরসা হয়। বেলুর গ্রামে জমির সন্ধান জুলাই মাসে 1897 পাওয়া গেলেও স্বামীজি গঙ্গার পূর্ব উপকূলে জমি অথবা বাড়ি শুদ্ধ জমি সংগ্রহের চেষ্টা করতে স্বামী ব্রহ্মানন্দজিকে নির্দেশ দেন। স্বামী ব্রহ্মানন্দজি ও তাঁর সহকর্মীদের ব্যাপক প্রচেষ্টা সম্বন্ধে আমরা এর আগেও আলোচনা করেছি। তাদের চেষ্টার নমুনা স্বরূপ এই 2টি চিঠি এরকম। স্বামীজি 2রা সেপ্টেম্বর 1897 তারিখে স্বামী ব্রহ্মানন্দজিকে লিখেছিলেন, যোগেন এক পত্রে লিখিতেছেন যে বাগবাজারের হরিবল্লভ বাবুর বাটি, যেটি বর্তমানে বলরাম মন্দির, 20,000 টাকায় বিক্রি হচ্ছে এবং যোগেন কিনতে বলেন। ওই বাড়ি কিনলে ঢের হাঙ্গামা আছে, যেমন ভেঙে চুরে বৈঠকখানাটিকে একটি হল করা এবং অন্যান্য বন্দোবস্ত করা। আবার ওই বাটি অতি প্রাচীন ও জীর্ণ,
যাই হোক, গিরিশবাবু ও অতুলের সঙ্গে পরামর্শ করে যা ভালো হয় করিবে। বলে বাহুল্য, স্বামীজির অপছন্দ হওয়াতে এই প্রস্তাব নাকচ হয়ে যায়। এর কিছুকাল পরে স্বামী প্রেমানন্দজি লিখেছিলেন স্বামী রামকৃষ্ণানন্দজিকে, কামারহাটিতে এক বাগান দেখা হয়েছে, দূর বলিয়া অনেকের আপত্তি। প্রথমত স্বামীজির উপস্থিতিতে মঠবাসীদের সংখ্যা বেশ বৃদ্ধি পাওয়ায় তাদের বসবাসের উপযুক্ত স্থানের অভাব অনুভূত হয়। দ্বিতীয়ত মঠের জমি ও বাড়ির জন্য ইংল্যান্ডের ও আমেরিকার 2-3 ভক্ত মহিলা টাকা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তৃতীয়ত 12 জুন 1897 তারিখে একটি ভয়ানক ভূমিকম্পে আলমবাজারের মঠবাটিটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। সম্মুখের বাড়ির ওপরের একটি অংশ একেবারে ভেঙে পড়ে এবং কলকাতার সব বাড়িরই অল্প বিস্তর ক্ষতি হয়। এ বিষয়ে স্বামী অখণ্ডানন্দকে স্বামী তুরীয়ানন্দজির লেখা একটি চিঠি, যা 15/6/1897 এ বিষয়ে সাক্ষ্য দেয়। সে সময় বলরাম ভবনে ও আলমবাজারে মঠে সপ্তাহে একদিন পালা করে মঠবাসীদের এক জনকে বক্তৃতা দান ও প্রবন্ধ পাঠ করতে হতো। এই কর্মসূচি অনুযায়ী স্বামী সুবোধানন্দ এক রবিবারে আলমবাজার মঠে বক্তৃতা আরম্ভ করতে না করতেই ওই ভূমিকম্পে সবাই আঁতকে উঠেছিলেন। সে বিষয়ে জনৈক মঠবাসী তাঁর স্মৃতিকথাতে লিখেছেন, একবার আলমবাজার মঠে ঐরূপ অধিবেশনে স্বামী সুবোধানন্দজি যেই বক্তৃতা শুরু করলেন, অমনি ভীষণ ভূমিকম্প। সেই 1897 সালের বাংলা ও আসামের লোকক্ষয়কারী ভূমিকম্প। আমরা যে যেখানে ছিলাম ঊর্ধ্বশ্বাসে দৌড়ে গিয়ে রাস্তায় জড়ো হলুম। চারদিকে মনে হতে লাগলো টলমল করে দুলছে, পায়ের নিচে জমি যেন পা থেকে সরে যাচ্ছে। সম্মুখে বাড়ির বৃহৎ মোটা থামগুলির মাথায় ওপরের অংশ ভেঙে পড়তে লাগলো। যখন সকলে মঠের বাইরে পালালো, তখন কেবলমাত্র একজন, স্বামী নির্মলানন্দজি, তুলসী মহারাজ, ঠাকুরের ফটো যেটি নিত্য পূজিত হয় এবং ঠাকুরের অস্থির কৌটো যা শ্রীজি নামে পরিচিত, এটি বুকের ভিতর করে ঢেকে মঠের ভিতর মহলের চৌতারার মধ্যে নিচের উঠোনে জয় রামকৃষ্ণ ধ্বনি করে ঘুরতে লাগলেন। কয়েক মিনিট পরে ভূমিকম্প শেষ হলে আমরা ফিরে এলো। সুবোধ মহারাজকে আমরা ফুর্তি করে বলতো, মহারাজ, আপনার বক্তৃতার কি জোর! দাঁড়ানো মাত্র শশা গড়া পৃথিবী কেঁপে উঠল। তিনি হাসতেন। এই ভূমিকম্পের ফলে মঠ বাড়ির পরিবর্তন অনিবার্য হয়ে উঠল। গঙ্গার পূর্ব উপকূলে বিভিন্ন স্থানে মঠের জন্য জমি ও বাড়িশুদ্ধ জমি সংগ্রহে সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত গঙ্গার পশ্চিম কূলে যে জমিখণ্ডের ওপর বর্তমানে শ্রী শ্রী রামকৃষ্ণ মঠ ও শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির অবস্থিত, সেই জমিটি পছন্দ করা হয়। 1897 ডিসেম্বরের মধ্যভাগে স্বামী প্রেমানন্দজি গুরু ভাই স্বামী বিজ্ঞানানন্দজি অর্থাৎ হরিপ্রসন্ন মহারাজকে একটি চিঠিতে লেখেন, মঠের জায়গার বায়না হবে হচ্ছে ওপারের সেই জমি। আমাদের ইচ্ছা আপনি শীঘ্রই এখানে আইসেন।
তেসরা ফেব্রুয়ারি 1898 তারিখে 1001 টাকা দিয়ে জমি কেনার জন্য বায়না করা হয়। এই জমিখণ্ডের উন্নতি ও মঠের বাড়ি তৈরি কাজে তদারকির সুবিধার জন্য নির্বাচিত জমির অদূরে দক্ষিণ দিকে নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি ভাড়া নেওয়া হয়। এই ভাড়া বাড়িতে মঠ স্থানান্তরিত হয়েছিল 13 ফেব্রুয়ারি 1898। স্বামীজির উপস্থিতিতে স্থানীয় ও বিদেশি ভক্তদের অর্থানুকূল্যে মঠ জীবনের সাময়িকভাবে আর্থিক স্বাচ্ছন্দ্য এসেছিল। 6 মে 1897 স্বামীজি কয়েকজন সাধুকে নিয়ে আলমোড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। ইতপূর্বে স্বামীজির আকর্ষণে এবং তাঁর নির্দেশে মঠবাসীগণ বিভিন্ন স্থান থেকে মঠে এসেছিলেন। মঠের জনসংখ্যা বেড়ে গিয়েছিল। তখন বিজ্ঞানানন্দজি মহারাজ অর্থাৎ এই সময় হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় আলমবাজার মঠে যোগদান করেছিলেন সম্ভবত এপ্রিল মাসে। মঠে যোগদান করায় তিনি প্রতি মাসে যে 60 টাকা সাহায্য পাঠাতেন সেটি বন্ধ হয়ে যায়। মঠ থেকে স্বামী রামকৃষ্ণানন্দজির লেখা স্বামী প্রেমানন্দজির উদ্দেশ্যে যে মে মাসের 1897 চিঠি থেকে জানা যায় যে স্বামী বিজ্ঞানানন্দজি মঠে যোগদান করেছেন। চিঠিতে স্বামী প্রেমানন্দজি লিখছেন, হরিপ্রসন্ন বাবু মঠে খুব আনন্দে আছেন, বলেন এমন জানলে আমি 5 বৎসর বৃথা কাটাইতাম না। স্বামী বিষ্ণুরানন্দজি লিখিত স্বামী বিজ্ঞানানন্দজি জীবন ও বাণী এইটা অনুসারে 1897 খ্রিস্টাব্দে হরিপ্রসন্ন স্বামীজির সঙ্গে উত্তর পশ্চিম অঞ্চলে ভ্রমণে গিয়েছিলেন। যাই হোক, স্বামীজি কলকাতা ছেড়ে যাওয়ার পরই মঠে যে আর্থিক সমস্যার উদ্ভব হয় তার কতকটা আঁচ করা যায় স্বামী প্রেমানন্দজির এই 9 মে 1897 তারিখের লেখা চিঠি থেকে। তিনি স্বামী রামকৃষ্ণানন্দজিকে লিখেছেন, এই মঠ ভিক্ষা করিয়া চালাইবার হুকুম গতকল্য আলমোড়া হতে এসেছে। এর আগে 1 দশকের বেশি সময় স্বামী রামকৃষ্ণানন্দজি কষ্টে শিষ্টে মঠের আর্থিক সমস্যা সামলিয়েছিলেন। এখন তিনি অনুপস্থিত রয়েছেন সুদূর মাদ্রাজে। অবশ্য মঠের আর্থিক দুরবস্থা সম্বন্ধে অবহিত স্বামীজি নিজেও কিছু অর্থ সংগ্রহের চেষ্টা করেছিলেন। যেমন স্বামীজি লাহোর থেকে 15 নভেম্বর 1897 তারিখে স্বামী ব্রহ্মানন্দজিকে লিখেছেন, এখান হইতে মঠের খরচের জন্য বাবু নগেন্দ্রনাথ গুপ্ত মহাশয় চাঁদা আদায় করে পাঠাবেন। রীতিমতো রিসিপ্ট তাকে দিও। মারি, রাওয়ালপিন্ডি ও শিয়ালকোট হতে কিছু পাইয়াছ কিনা লিখিবে। আবার ওই চিঠিতেই স্বামীজি নির্দেশ দিয়েছেন, টাকা করে একটু হিসাব করে খরচ করো। তীর্থযাত্রাটা নিজের ওপর, প্রচারাদি মঠের ভার। অপর একটি দৃষ্টান্ত আছে যে ক্ষেত্রী ছাড়বার আগে রাজা অজিত সিংহ স্বামীজিকে 3000 টাকা উপহার দেন। অবিলম্বে স্বামীজি সেই টাকা স্বামী সদানন্দজি ও স্বামী সচ্চিদানন্দজির মাধ্যমে মঠে পাঠিয়ে দেন। এইভাবে স্বামীজি নিজের চেষ্টায় মঠের আর্থিক পরিস্থিতির সুরাহা হওয়ার পূর্বেই মঠ পরিচালনা অর্থভাবে যে দুঃসাধ্য হয়ে উঠেছিল। মঠের এই ধরনের আর্থিক পরিস্থিতির মোকাবিলা করার কোনো অভিজ্ঞতাই ছিল না মঠবাসীদের। দুর্ভিক্ষ পীড়িতদের দান কার্যের আর্থিক বিষয়ে স্বামীজির একটি নির্দিষ্ট নির্দেশ ছিল, ফেমাইন ফান্ডে যে টাকা বাঁচিয়েছ তা একটি পার্মানেন্ট ওয়ার্ক ফান্ড করে রাখিয়া দিবে, অন্য কোনো বিষয়ে তা খরচ করিবে না এবং সমস্ত ফেমাইন ওয়ার্কের হিসাব
দেখাইয়া লিখিবে যে বাকি এত আছে অন্য গুড ওয়ার্কের জন্য। নিজস্ব জমির ওপর মঠ সংস্থাপনের জন্য স্বামীজি অত্যধিক ব্যগ্র হয়েছিলেন। বহু সংখ্যক উদাহরণের মধ্যে একটা, স্বামীজি 30শে নভেম্বর 1897 তারিখে স্বামী ব্রহ্মানন্দজিকে লেখেন, একটা মঠ ও কলিকাতায় একটা জায়গা বানিয়ে দিয়ে তবে কাজ। শেষ পর্যন্ত ইংল্যান্ডের মিস মুলার ও মিস সুটার এবং আমেরিকার মিসেস বুল এ বিষয়ে অর্থ সাহায্য করতে সম্মত হয়েছিলেন। স্বামীজি দুশ্চিন্তাগ্রস্ত গুরুভাই স্বামী ব্রহ্মানন্দজিকে 20 মে লিখেছিলেন, টাকা কড়ি এখনো যেন জলে ভাসছে, জোগাড় নিশ্চিত হবে, হল, বিল্ডিং, জমি ও ফান্ড সব ঠিক হয়ে যাবে। স্বামীজির অনুপস্থিতিতে স্বামী ব্রহ্মানন্দজি নিপুণ হস্তে মঠ ও ত্রাণ কার্য পরিচালনা করেছিলেন। বিশেষত মঠের আর্থিক পরিস্থিতি সামলিয়ে নিয়েছিলেন। প্রীত স্বামীজি গুরুভাইকে নভেম্বর মাসে লেখেন, এই 8-9 মাস তুমি যে কাজ করেছো খুব বাহাদুরি দেখিয়েছো। আজ এ পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার